প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি শিবরাম চক্রবর্তীর লেখা গোবর্ধনের প্রাপ্তিযোগ গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প গোবর্ধনের প্রাপ্তিযোগ। কি যেন কাজে ভাইকে লেজে বেঁধে হর্ষবর্ধনকে যেতে হয়েছিল হাওড়া স্টেশনে। যেতেই এবার নোটিশটা নজরে পড়ল তাঁর। এর আগে পড়েনি কখনো। আর দেখ দেখ, দেখেছিস? নোটিশ বোর্ডটার দিকে গোবরার চোখে আঙুল দিয়ে দেখান। পড়ে দেখ। বিজ্ঞাপন তো। গোবরার মুখ বিকৃতি দেখা যায়। পড়বার কি আছে? অনেক কিছু। স্কুলের লেখাপড়ায় কি আর শেখায়? দুনিয়ার হালচাল জানা যায় কিছু? কিচ্ছু না। যা কিছু শেখার এইসব বিজ্ঞাপন দেখেই। এর থেকেই শেখা যায়, জানিস? তুমি দেখো দাদা, তুমি শেখো। তুমি শিখলেই হবে। বিজ্ঞাপন সহ বিজ্ঞ আপন দাদাকেও যেন এক ফুঁয়ে উড়িয়ে দিতে চায়। কাল ওটা না দেখেই যা শিক্ষালাভ হয়েছে আমার না, বলেই তিনি ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। আগে দেখলে কাজ দিত, এখন খালি হা হুতাশ করা। কথাটা হেয়ালির মতন লাগে যেন গোবরার। কি হয়েছিল কালকে? সে জানতে চায়। আমাদের ঠাকুরমশাই দেশে গেলেন না কাল? তাঁর টিকিট কাটতে গেছিলাম শিয়ালদায়। তখন যদি সামনের ওই বিজ্ঞাপনটা আমার চোখে পড়তো। তুমি অবাক করলে দাদা। শিয়ালদায় গিয়ে তুমি হাওড়ার বিজ্ঞাপন দেখতে চাও? যতই তোমার দূরদৃষ্টি থাক না দাদা, তা কি কখনো হতে পারে? দাদার ইতিহাস আর ভূগোলে গোলমাল হয়ে যাচ্ছে, সেটা সে না দেখে পারল না। সেই তো দূরদৃষ্টি আমার। তবে আর বলছে কি, বলে তিনি গতকালের বৃত্তান্তটা বিশদ করলেন। সেখানেও টিকিট ঘরের সামনে ঠিক এই রকম ভিড়, এখানকার মতোই লম্বা লাইন। তিনি সেই কিউয়ের ভিড়ে গিয়ে ভিড়েছেন। একটা লোক এগিয়ে এলো অযাচিতই ভাবে। এসে বলল, আপনি মোটা মানুষ, এর ভিতরে গিয়ে কষ্ট করবেন কেন? আমায় দিন, আমি আপনার টিকিটটা কেটে দিচ্ছি। নিজের টিকিট তো কাটতেই হবে আমাকে, যেতেই হবে ওর মধ্যে। তিনি তার হাতে টিকিটের টাকাটা দিয়েছেন। তারপরে কড়া নজর রেখেছেন তার উপরে। লোকটা ধীরে এগুতে থাকে। কিউয়ের লেজ ছড়িয়ে গেছে অনেক দূর পর্যন্ত। সেই লেজ ধরে এগিয়ে চলেছে লোকটা। লাইনের লেজ মুড়ো, দুদিকেই তাঁর প্রখর দৃষ্টি ছিল, কিন্তু মধ্যে লেজ খেলে কোথায় যে লোকটি লোপাট হয়ে গেল তার আর পাত্তা চকিতে পাওয়া গেল না। নিমিষে হাওয়া। এই বলে দাদা আবার সেই বিজ্ঞাপনটার উপরই নজর দেন। সেখানে স্পষ্টাক্ষরে লেখা, জল করছে এখনো, চোর জোয়াচ্চোর পকেটমার নিকটেই রহিয়াছে, সাবধান। তারপর তাঁর সন্দিগ্ধ দৃষ্টিটা ভাইয়ের উপর টেনে আনেন। এর মানে বুঝলি এবার? বুঝলাম, কিন্তু তাই বলে তুমি অমন করে সন্দেহ ভরে আমার দিকে তাকাচ্ছ যে? ফোঁস করে ওঠে সে। আমি তোমার নিকটেই আছি বটে, কিন্তু কোনো চোর ছেঁচড় নই। স্পষ্ট করেই কই আমি তোমাকে। সে কথা আমি বলেছি। চোরামি ঠকামি করতে বুদ্ধি লাগে, সেই বুদ্ধি তোর ঘটে কই? আর সেজন্যই আমার তো এত ভয়। এই শহরের চতুর্দিকেই যত বদ লোক। শহরটার হাড়ে হাড়ে বদমাইশি। পোস্ট অফিসে যাও, কেউ না কেউ গায়ে পড়ে তোমার মানি অর্ডার করে দিতে চাইবে। স্টেশনে গেলে তো কথাই নেই,
সেখানে যত লোক টিকিট কেনার তালে ঘুরছে তাদের বেশিরভাগই টিকিট কেনার পাত্র না, কিন্তু ওই রকম ভাব দেখাচ্ছে বটে, কিন্তু কেউ তার নিজের টিকিট কিনবে না। পরের টিকিট কিনে দেবার জন্য ওত পেতে রয়েছে তারা। এক একটা আস্ত জোচ্চোর। তাদের এক একটাকে কাটলে দুখানা বদমাইশ বেরোয়। এখানে যত ঘাগি আর ঘুঘু আনাড়িদের শিকার করার ফিকিরে ঘুরছে, আমি দেখে এমনকি না দেখেই এখান থেকে বলে দিতে পারি, এখন থেকে সাবধান। বলে হর্ষবর্ধন মুখখানা এমন ধারা করে রাখেন যে তাকে বিমর্ষধন বলে গোবরার ভ্রম হয়। তুমি কিছু ভেবো না দাদা, কেউ আমায় ঠকাতে পারবে না। আমিও বড় সহজ পাত্র নই। ভাই দাদাকে ভরসা দিতে চায়। হ্যাঁ, পারবে না তোর দাদাকে। দাদার দাদা ঠাকুরদাকে পেলে ওরা ঠকিয়ে ছাড়বে। তোর আমার চেয়ে বড় বড় ওস্তাদকে ওরা ঘায়েল করছে, হার বাক্ত চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তাই করে বেঁচে রয়েছে ওরা। পারবে না। পারতপক্ষে ওরা কত রকম পারে তার কতকগুলো দৃষ্টান্ত তিনি এনে খাড়া করেন। তারপরে কেমন করে চকচকে পেতলকে সোনা বলে চালাতে আসে, রাস্তায় কুড়িয়ে অমন সোনাদানা কত রাস্তায় বিলিয়ে দিতে চায়, 10 টাকার নোটকে চোখের ওপর ডাবল করে দেখিয়ে দেয়, 3খানা তাস ফুটপাতে বিছিয়ে কত রকমেরই কেরামতি করে। সেই কেরামতুল্লাদের কত রকমের রোমাঞ্চকর কাণ্ড কারখানা তিনি কাহিনী পরম্পরায় বর্ণনা করে যান, এক বর্ণ যার নাকি মিথ্যে নয়। মাও বলেছিল আমায়, গোবরা জানায়, যাস নে কলকাতায়। সেখানে ধরে নিয়ে আসে, এইখানেই নিয়ে আসে, আমাদের এই আসামেই এনে আসামের চা বাগানে চালিয়ে দেয় নাকি অচল টাকার মতন। তোর মা তো সব জানে। আমার কথা শোন। মার কথার ওপর দিয়ে তিনি নিজের কথা পারেন। সে দিত আগে, চাটা খাইয়ে বাগিয়ে নিয়ে চা বাগানে চালান করে দিত বটে। তারপর চা বাগিচায় জন্মভোর খাটো, খাও, চা বাগাও, খেটে মরো। সেসব ছিল আগে, কিন্তু এখনকার এসব দৈত্য নয় তেমন। এরা ওদের ওপর দিয়ে যায়। এরা তোকে আস্ত গিলবে, আস্ত রেখেই বার করে দেবে, কিন্তু তুই ভেতরে ফোঁপড়া হয়ে যাবি। তোকে একেবারে অন্তঃসার শূন্য করে দেবে। গজভুক্ত কপিত্থ দেখেছিস? দেখিসনি? আমিও দেখিনি, তবে শুনেছি। গজরা আর বিদ্যা দিগ্গজ রায় সে চিজ দেখেছে কেবল। সে ভারী ভয়ানক, দেখলে লোকে ভিড়মি খায়। এসব ঠক জোয়াচ্চুরেরা তোকে সেই কপিত্থ করে দেবে। কপির চেয়েও তা আরো খারাপ নাকি, তাই বানিয়ে দেবে তোকে। কোথাও তোকে চালান না দিয়েই তোর যা কিছু সব আমদানি করে নেবে। তুই টেরটিও পাবি না। যদি পাস তো পাবি অনেক পরে, কিন্তু তখন পেয়ে আর কি লাভ? দাদার মুখখানা এক গাদা প্রশ্নপত্র নিয়ে দেখা দেয়, যার কোনো সদুত্তর গোবর্ধনের জোগায় না। দাদার বলার পর থেকে দিনগুলো এমন ভয়ে ভয়ে কাটে যে রাস্তায় বেরোলে সে ভয়ে ভয়ে হাঁটে, দেখে দেখে পা ফেলে। কি জানি কোনো আধুনিক ঠগিকে ভুলে মারিয়ে বসে। চারিধারে তাকিয়ে চলে, ওই জাতীয় কিছু তার পিছু নিয়েছে কিনা কে জানে। কারুর সঙ্গে একটা কথা কারও তার সাহস হয় না। এমনকি পার্কে টার্কে যেসব প্রস্তর মূর্তিদের সাক্ষাৎ পায় তাদেরও যেন তার বিশ্বাস হয় না। তাদের কাছেও ফিসফিস করতে ভয় পায়। আর প্রতিদিন বাড়ি এসে দাদার কাছে তার নিরাপদ ভ্রমণ বৃত্তান্ত ব্যক্ত করতে হয়। ঠক জোচ্চার দূরে থাক, পুলিশ পাহারাওয়ালাকেও পর্যন্ত এড়িয়ে সন্দেহজনক সব কিছুর পাশ কাটিয়ে কেমন করে ফিরে এসেছে সে, তারই রোমাঞ্চকর ফিরিস। ঠগেদের ঠক্কর খাওয়া তো দূরে থাক,
কারুকে একটুখানি ঠোকরাতেও অবধি দেয়নি সে। কিন্তু একদিন ভারী গলে পড়ল গোবরা। বেড়াতে বেরিয়ে ফেরার পথে মোড় ভুল করে গুলিয়ে ফেলল রাস্তা। কাউকে ডেকে জিজ্ঞাসা করে যে পথের নিশানা জেনে নেবে, সে ভরসা তার হয় না। সে পথ হারিয়েছে কেউ টের পেলে আর রক্ষে নেই। মা বলেছে চা বাগানের কথা, আর দাদা বলেছে টাকা বাগানের ব্যাপার। দুটো কথাই বলতে গেলে একই কথা, সমান ভয়াবহ। বানানের সামান্য হেরফের মাত্র। তা বানানের এই তারতম্যে বানানো কোনো অতিক্রম হবে না। বেচারি গোবরাকে বোকা বানিয়েই ছাড়বে, যে পথেই যাও। সারা বিকেলটায় সে এ পথে ও পথে ঘুরে কাটালো, নিজের পথের কোনো কিনারা করতে পেল না। হঠাৎ তার খটকা লাগলো কেমন, কে যেন তার পিছু নিয়েছে না। পিছন ফিরে তাকালো, তাকিয়ে দেখলো তাই তো, অনেকক্ষণ থেকেই তো ওই লোকটা তার আনাচে কানাচে ঘুরঘুর করছে। কিছু জন্য তাকে বলতে চায়, আর যায় কোথায়। দেখেই হয়ে গেছে গোবরার। তারপর যতই সে তার নজর এড়াতে চায়, এদিকে যায় ওদিকে যায়, দিক বিদিকে কেটে পড়ে, ততই যেন লোকটাকে আরো আরো দেখতে পায়। কি সর্বনেশে ব্যাপার! গোবর্ধন টক করে এক মিঠাইয়ের দোকানে ঢুকে পড়ে। ঠন করে একটা টাকা ফেলে দিয়ে এক ঠোঙা জিলিপি নিয়ে সামনের টেবিলে গিয়ে চিবিতে বসে যায়। ওমা, লোকটাও তার খানিক পরে ঢুকেছে সেইখানেই। আরেক ঠোঙা সিঙ্গারা কচুরি নিয়ে বসে গেছে তার সামনে। ঠক জুয়ার চোর গাঁট কাটার নিকটেই আছে, সাবধান। বিজ্ঞাপনের কথাটা আর দাদার সাবধান বাণী মিথ্যে নয়। ফাঁক পেলেই লোকটা এখন তার পকেট মারবে, যার পর নাই হালকা করে দেবে তাকে। আধা বয়সী লোকটা কেমন ধরো যেন গোবর্ধনের সামনে বসে চায়ের পেয়ালায় চুমুক মারে, অর্ধ বিস্মিত চোখে তার দিকে তাকাতে থাকে যেন। এমন আহামরি যেন এর আগে কখনো সে দেখেনি জীবনে। এমন অস্বস্তি লাগে গোবরার, উসকুস করতে থাকে। আপনার মুখ যেন খুব চেনা চেনা ঠেকছে আমার, কোথাও যেন দেখেছি আপনাকে এর আগে। কথা পারে লোকটা। বলে দুম করে উঠে পড়ে গোবরা, এক ছুটে বেরিয়ে পড়ে দোকান থেকে। বলতে বলতে যায় মনে মনেই, আমার মুখ আগে দেখেছো বলছো তুমি, কিন্তু তোমার ওই পোড়া মুখ আমি এ জন্মে দেখিনি। কিন্তু না দেখেও চিনতে পেরেছি তোমাকে। তুমি হচ্ছ একটা আস্ত একটা। তা তুমি যাই হও, আরো বেশি চেনাচেনির কাজ নেই। হাড়ে হাড়ে চিনতে চাইনি তোমায়। নমস্কার। নমস্কার জানিয়ে সে দূরে সরে যেতে চায়, কিন্তু আশ্চর্য, লোকটা তার অদূরেই থাকে, ছায়ার মতন তাকে অনুসরণ করছে। গোবরা নিরুপায় হয়ে একটা পার্কের চারধারে তিনটে চক্কর মেরে ভেতরে ঢুকে একটি বেঞ্চের উপরে বসে পড়ে। ওমা, লোকটিও তার পাশে এসে বসে, সেই বেঞ্চেই। এত ভিড়ের মধ্যে সে দিয়ে এত করে সে হারিয়ে যেতে চেষ্টা করেছে, তবুও লোকটার দৃষ্টি এড়ানো যায়নি। বৃথা তার দুশ্চেষ্টা না করে অসহায়ের মতো সেই বেঞ্চিতেই জড়সড় হয়ে ভয়ে সে বসে থাকে। কি আর করবে? বসেই না সে গাঢ় স্বরে ব্যক্ত করে, আপনাকে আমি চিনতে ভুল করিনি ছোট বাবু। আপনি মিত্তির বাড়ির ছেলে। কলকাতায় কে না আপনাকে চেনে, দেখবা মাত্রই চিনতে পেরেছি। ও বাবা, এ যে আবার মিত্রপক্ষ বলে ঠাউরাই আমায়। গোবর্ধন হাঁতকিয়ে ওঠে। লোকটি যে নিতান্তই শত্রুপক্ষে তা বুঝতে তার বিলম্ব হয় না। স্বর্গীয় দিগম্বর মিত্রের ছেলে আপনি, চিনেছি আপনাকে। গোবরা চুপ করে থাকে।
এতক্ষণ ধরে তাই তো ভাবছিলাম, কেন এমন চেনা চেনা ঠেকছে আপনাকে। এতক্ষণে চিনতে পারলাম, আপনাদের সেরেস্তায় সেদিন গেছি, তখনই তো আপনাকে দেখেছি। বেশি দিনের কথা তো নয়। গোবর্ধন তার প্রতিবাদে কেবল না না ওড়াতে পারে কোনো রকমে, কিন্তু লোকটা তার না করাকে আমল না দিয়ে আরো নানা কথা কইতে থাকে। আমার প্রস্তাবটা কি আপনি এর মধ্যে বিবেচনা করে দেখেছেন? আপনার বেলতলার বাড়িটা আমি কিনতে চেয়েছিলাম, আপনি বলেছিলেন ভেবেচিন্তে পরে আমায় জানাবেন। আশা করি এখন আর আপনার কোনো অমত নেই। গোবর্ধন বলতে যায়, কিন্তু আমি তো মশাই উক্ত চন্দ্রবিন্দু দিগম্বরের কোনো দিগন্তেই নেই। ন্যাড়া নয় যে তাকে বেলতলায় যেতেই হবে পৈতৃক বাড়ির কেনা বেচায়। নিতান্ত এই কথাটাই সে জানাতো হয়তো, কিন্তু কোনো কথাই সে কইতে পারল না। সে সুযোগই তাকে দিল না ভদ্রলোক। কোনো কথা কানে না তুলে বলেই চললেন একটানা তিনি, না 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 না, আপনার কোনো আপত্তি আমি শুনবো না। এক্ষুনি কথাটার একটা নিষ্পত্তি আমি চাই চাই। এই নিন 500 টাকা, ধরুন, আমার বায়না স্বরূপ এটাই আপাতত দিচ্ছি। না 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 না, কোনো কথাই শুনছি নে আপনার। বাড়িটার উপর ভারী ঝোঁক আমার গিন্নির, বুঝেছেন? আর অমত করবেন না দোহাই, না হয় 1000 টাকাই বায়না নিন, তারপর দাম দর ঠিক করে যা হয় বিক্রি করবার সময় চুকিয়ে দেব আপনাকে। এখন এই 1000 টাকাই আমার কাছে আছে, দয়া করে টাকাটা নিন আর কথাটা পাকাপাকি করে যান। এই বলে ভদ্রলোক কোনো ওজোর না শুনে জোর করেই একতারা নোট গোবর্ধনের হাতে গুজে দিয়ে চলে যায়। পাছে দিগম্বর তনয় মত বদলে না বলে ফেলে, সেই ভয়ে তক্ষুনি সেখান থেকে উঠে এক ছুটে পার্কের গেট দিয়ে বেরিয়ে হাওয়া হয়ে যায়। গোবরা হাঁ করে বসে থাকে। তারপর অন্যমনস্কের মতন চলতে চলতে এক সময়ে নিজের বাড়ির দরজায় গিয়ে পৌঁছয়। হাঁ করে বসেছিলেন হর্ষবর্ধনও গোবরার প্রতীক্ষায়। হারিয়ে গেল নাকি ছেলেটা, নাকি কোনো ছেলে ধরার পাল্লায় পড়ে গেল? প্রায় ওকে খরচ লিখতেই যাচ্ছিলেন, এমন সময় ভাতৃবর এসে হাজির। কোথায় ছিলিস এতক্ষণ? একটু ব্যবসা বাণিজ্য করছিলাম দাদা। ব্যবসা বাণিজ্য? তোকে বারবার বারণ করে দিয়েছি না যে কোনো ধরিবাজের পাল্লায় পড়তে যাস নে। যত সব ঘোরের লোক ছেলে ছোকরা দেখলে ব্যবসা বাণিজ্যের নাম করে ফাঁদ পেতে ফাঁকি ফোকরা দিয়ে টাকা আদায় করে এখানে। শেয়ার বেচার কেরামতি দেখিয়ে লাটে তুলে দেয় কোম্পানি। পই পই করে বলিনি তোকে? সাত করে তুই তাদের খপ্পরে পড়তে গিয়েছিস? কত টাকা ঠকিয়ে নিল শুনি? কশো টাকার গোছা গেল? গচ্চা যায়নি তেমন, বরং কিছু গচিয়ে দিয়ে গেছে আমায়। ঠকিনি বিশেষ, তবে দাদা একটা কথা বলবো, ঠকার চেয়ে না ঠকানো বেশি শক্ত, এই জ্ঞান আজ আমার হয়েছে। এইমাত্র আমি আমার বেলতলার বাড়িখানা বেচিনি ঠিক এখনো, বেচার বায়না, বেশি নয়, এই 1000 খানেক নিয়ে আসছি, এই দেখো। এই বলে ফ্যানের হাওয়ায় ঘরের ভেতরে নোটের ঝুড়িটা সে ওড়ায়। অ্যাঁ, শেষটায় তুই আমার ভাই হয়ে, স্বর্গত শ্রীমৎ পৌণ্ড্রবর্ধনের পুত্র হয়ে, বর্ধন বংশের সন্তান হয়ে তুই কিনা ঠক জোচ্চুরি হলে, লোক ঠকাতে শুরু করলি শেষটায়। ভুরি ভুরি নোট তার চোখের উপর উড়ি উড়ি, আর তার নিজের চোখ ভুরুর কড়ি কাঠে। একটা চোর জুয়ার চোর তাঁর এত নিকটে, এমন কাছাকাছি একেবারে বংশের মধ্যে এসে পড়বে, এই যেন তিনি ভাবতেই পারেননি। সেই ধারণাতীত দৃশ্য অবতরণ করেই তিনি হিমশিম খান। আমি
ঠকিয়েছি কিনা ঠিক বলতে পারি না, তবে আমি লোকটাকে না ঠকাতেই চেয়েছিলাম। যথেষ্ট চেষ্টা করেছিলাম দাদা। এমনকি একথাও বলেছিলাম দিগম্বর মিত্রের কোনো পূর্বপুরুষই আমি নই। কিন্তু লোকটা আমার কোনো কথাই কানে নিল না। কি করব বলো? নমস্কার। গল্প পাঠ কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না, আর অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না।